আপনি নিজেই একটি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে ধ্বংস হয়ে গেছে। আপনি তো রায়ই দিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের যে পতন হয়েছে এইটা স্বাভাবিক কোনো রেজিম চেঞ্জ না। আপনি আসবেন কি আসবেন না এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? জাতীয় পার্টিকে যেভাবে লাল কার্ড দেখে দিয়েছে আওয়ামী লীগকে দিত, এত ভয় কেন? আপনারা সেনাবাহিনীর আমাতে হয় 6 জেলায়। আওয়ামী চরিত্র তো শফিকুর রহমানের উপরে ভর করেছে। বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিল কারা? দিল্লির ব্লেসিং পাওয়া সরকার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। ও বলছে যে হ্যাঁ শেখ হাসিনা আমি আপনার সঙ্গে আছি, আপনারা করেন, আর ওইটা শুনে শেখ হাসিনা গুলি করছে। ডক্টর শিবির আহমেদ, আগামীকাল অবশ্য জামায়াত 11 দল তারা একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বিজয়নগর, সম্ভবত বিকাল 5টায়। তারা কি আসলে আওয়ামী লীগকে নেতাকর্মীদের প্রতিহত করবার জন্য এই সমাবেশ, আর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে জামাত ভয় পায়, যার কারণে আগে থেকে প্রতিহত করবার জন্য একটা সমাবেশ দিয়ে দিয়েছে? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককে ধন্যবাদ। আমি এই পয়েন্টে আসার আগে একটু আওয়ামী লীগের আলাপ করি। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এরা আসলে একটা মাফিয়া চক্র, এদেরকে গতানুগতিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করবার আসলে উপায় নাই। এরা যখনই ক্ষমতায় এসেছে বাকশাল করেছে, ফেসিবাদ কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, তাদের চরিত্রের মধ্যে এটা, এবং তাদের মধ্যে যে একটা সন্ত্রাসী মনোভাব, খুনাখুনির মনোভাব, এটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং জুলাইয়ে যে এত বড় গণহত্যা করেছে, এরপরে তাদের মধ্যে যে কোনো ধরনের অনুশোচনা সেটাও নাই। তারা বরং আরও গণহত্যা করবার প্ল্যান করছে। শেখ হাসিনা বলছিল যে আমি তো 223 জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি, কারণ আমার নামে মামলা দিয়েছে। তো এখন পর্যন্ত তারা অনলাইনে অফলাইনে নানান জায়গায় কথা বলছে, থ্রেট করছে মানুষকে, আসলে জুলাই ফেলবে, আসলে হচ্ছে যারা জুলাই করবে তাদেরকে গণদোলাই দেওয়া হবে। রিসেন্টলি নেত্রকোনায় আপনি দেখেছেন যে একজনকে ধরে নিয়ে ওই যে ইন্ডিয়া যেরকম করে বিজেপি জয় শ্রীরাম স্লোগান, এরকম করে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে, এবং তাকে নির্যাতন করা হয়েছে জুলাইয়ে কেন অংশগ্রহণ করেছিল, পুলিশকে থ্রেট করছে, আপনি যেমনটা শুরুতে বলছিলেন। তো ওদের রাজনৈতিক চরিত্রে এখন পর্যন্ত যে তারা মানুষকে থ্রেট করছে, খুন করবে, তুলে নিয়ে যাবে, আরও নানান নির্যাতন নিপীড়ন করবে, এই থ্রেট করছে, তার মানে তাদের রাজনীতির মধ্যে ফিরে আসার কোনো লক্ষণ তো আমি দেখি না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে সারা দুনিয়াতে গণ অভ্যুত্থানে যেসব দলগুলো দীর্ঘদিনের স্বৈরাচাররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা আসলে আর রাজনীতিতে ফিরতে পারে নাই। আপনি সিরিয়ায় বলেন, বাশার আল আসাদ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে, আপনার লিবিয়ায় পতন হয়েছে সাদ্দামের, হোসনি মুবারকের পতন হয়েছে মিশরে, তারপর জয়নাল আবদিন বেন আলীর পতন হয়েছে তিউনিসিয়ায়। এরা সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জনগণকে খুন করেছে এবং তাদের দল নিষিদ্ধ হয়েছে, বিচার হয়েছে। সারা দুনিয়াতে অসংখ্য উদাহরণ এরকম আছে, এদের বিচার হয় এবং দল নিষিদ্ধ হয়। ইভেন নাৎসি বাহিনীর পতনের পর তাদের দলীয় সিম্বলগুলো পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। নাজিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে কালচারাল জায়গা থেকে এগুলোকে তুলে দেওয়া হয়েছে, সরানো হয়েছে সিম্বলগুলো পর্যন্ত। তো আওয়ামী লীগের যে পতন হয়েছে এইটা স্বাভাবিক কোনো রেজিম চেঞ্জ না। আপনার ইভেন ছোটোখাটো কোনো স্বৈরাচারের পতনও না। বাংলাদেশে ধরেন এরশাদেরও পতন হয়েছিল, স্বৈরাচার এরশাদের, সে কিন্তু পরেই আবার ইলেকশন করেছে, বিচার ফেচ করেছে এবং দীর্ঘদিন কারাগারে ছিল, আবার তার দল এখনও তার দল টিকে আছে যেভাবেই হোক। কিন্তু হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হাসিনা যে ম্যাসাকার করেছে, সাইদ ভাই যেটা বলছিলেন যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, শত শত মানুষকে হত্যা করেছে 1 মাসের মধ্যে, এই ঘটনা নজিরবিহীন ঘটনা। আপনি কি মনে করেন সামনের যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করতে পারবে না? এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠনকে, যেটা সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে, আমি মনে করি না তার ফিরে আসার আর কোনো উপায় আছে। এটা একসময় কালের গভীরে হারায় যাবে। কিন্তু সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে স্থানীয় সরকার নির্বাচনে দেখেন একটু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা একটু বিভ্রান্তি সৃষ্টি করেছেন উনি এই কথাটা বলে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। স্থানীয় সরকার নির্বাচন তো কোনো দলীয় নির্বাচন না, এবং এবছর থেকে দলীয় প্রতীকেও হবে না। যেটা আওয়ামী লীগ করেছিল দলীয় প্রতীকে, এবার থেকে সেটা দলীয় প্রতীকেও হবে না। সো এটা আসলে দলীয় কোনো নির্বাচনও না। সো এখানে দল হিসেবে কারো অংশগ্রহণ করবার কিছু নেই। যে কেউ যদি সে নির্বাচন কমিশনের যেসব শর্ত পূরণ করে নির্বাচন করতে চায়, প্রতীক নিয়ে নির্বাচন করবে। এখানে আওয়ামী লীগ করবে না, বিএনপি করবে না, জামাত করবে, এটা না। এটা ব্যক্তি হিসেবে কোনো দলই তো নির্বাচন করবে না।
না, যদি কেউ নির্বাচন কমিশনের যেসব শর্ত পূরণ করে নির্বাচন করতে হয় তাহলে সেক্ষেত্রে করতে পারে। জনগণ ভোট দিবে কিনা, জনগণ কি করে সেটা জনগণ দেখবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচন করবার কোনো সুযোগ আমি দেখি না। আর যেই সমাবেশের কথা আপনি বললেন যে বিরোধী দল 11 দলীয় জোট তারা একটা সমাবেশ করেছে, তারা, আমি সমাবেশটার নিউজটা দেখেছি যে তারা আওয়ামী লীগের ফেসিবাদী সময়কালে 17 বছরের যে জুলুম নির্যাতন নিপীড়ন গুণ খুম করেছে এগুলার বিচারের দাবিতে সমাবেশ করেছে। আমি মনে করি না এটার সাথে আগামীকাল করবেন সমাবেশ করবেন, তো এটার সাথে আমি প্রতিহত করবার কোনো ঘোষণা দেখিনি অফিসিয়ালি। এটা হতে পারে যে তারা রাজপথে তাদের অবস্থান জানাচ্ছে, যেহেতু একটা সম্ভাব্য নাশকতা করবার আশঙ্কা আছে, তো এইটা আমি মনে করি তাদের এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি। কিন্তু এটা প্রতিহত করা বা এটার সাথে তাদেরকে ভয় পাওয়া, এটার কোনো সম্পর্ক আমি দেখি না। আমি মনে করি বাংলাদেশের জনগণেরই সচেতন থাকা উচিত, যেহেতু জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে এটা কিন্তু কোনো একটা দলের উপর হয় নাই, বিএনপি বা জামাত বা একটা নির্দিষ্ট দলের সাথে, নাগরিকদের উপর হয়েছে। এবং নাগরিকরা দল মত নির্বিশেষে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। তো আমি মনে করি যাদের বিরুদ্ধে জনগণের এই রকম একটা ঐক্য আছে তারা আর ফিরতে পারবে না, জনগণ তাদেরকে প্রতিহত করবে। তাই মনে করেন? আচ্ছা জি, আমি একটু মানে শিববির আহমেদের এই জায়গা থেকেই বলতে চাই, চরিত্র যদি ফিরে আসে, চরিত্র জামাতের মধ্যে ফিরে আসছে, কারণ সংসদে দাঁড়িয়ে জামাতের আমির, বিরোধী দলীয় নেতা মাননীয়, তিনি বলেছেন 96 সালের মতো পরিবেশ কিন্তু আমরা ক্রিয়েট করব। 96-তে জানি আমরা গান পাউডার দিয়ে জাহাঙ্গীর কবির নানক হোটেল শেরাটনের সামনে 8 জনকে পুড়িয়ে হত্যা করেছিল। আমরা জানি 96 সালে শেখ হাসিনা বলেছিল আমি লাশ চাই, লাশ। আজকে শফিকুর রহমানও 96-এর হুমকি দিয়েছেন। সেই চরিত্র জামাতের মধ্যে ফিরেছে। রক কাটার রাজনীতি, খুনের রাজনীতি, এটা জামাত ফেরানোর চেষ্টা করছে, কারণ তারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে আছে। আপনি দেখেন না, তারা প্রকাশ্যে বলে, হ্যাঁ, তাদেরই জোট সঙ্গী এনসিপি বলে যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছেন তারা আমাদের দলে যোগ দিতে পারেন, তারা রাজনীতিতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আরে ভাই, যেটা আওয়ামী লীগ করে সেটা আবার ভালো হলো কি করে? সেটা কি সরি বলছে 24-এর জন্য? আওয়ামী লীগের সবচেয়ে বোকা যে কর্মী সেও তো বলে 24 ঠিকই আছে, তাহলে সেটা ভালো হলো কি করে? সেটাকে আহ্বান জানান, আবার বলেন যে আওয়ামী চরিত্র ফিরে আসছে। আওয়ামী চরিত্র তো শফিকুর রহমানের উপরে ভর করেছে, শফিকুর রহমানের উপরে শয়তান ভর করছে। মাঝে মাঝে মঞ্চে চিত হয়ে পড়ে যান, ভার নিতে পারেন না শয়তানের, দেখেন না? আপনাকেও সে একই প্রশ্ন আসলে। আমাদের সাথে তো ভারতের কোনো, উনিই বলছেন যে আমিও বলছি, ভারতের সাথে আমাদের কোনো আসলে কোনো ধরনের যুদ্ধ বা কোনো কিছু হয়নি। 24 আগস্টের পরেই কেন পর্যটন ভিসা বন্ধ করে দিল? এটা কি কোনো ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত ছিল কিনা ভারতের? কারণ প্রথম আমি যদি যে তথ্য বলছে, পর্যটন ও চিকিৎসা খাতে প্রতি বছর বাংলাদেশের কাছ থেকে আয় করতো $3 বিলিয়ন। শুধু পর্যটন খাতে বছরে ক্ষতি হয়েছে 5,000 কোটি রুপি ভারতের। জি, দেখুন, এইটা বলবার আগে আমি ছোট্ট করে দুটো লাইন বলে নিই যে জাহাঙ্গীরনগরের নির্বাচনে একজন শিক্ষিকা মারা গিয়েছিলেন। ভোটের যে অসাধারণ গণতান্ত্রিক ভোট হচ্ছিল, তো তিনি নিহতই হয়েছিলেন। কাজেই এই বিষয়গুলো নিয়ে জাহাঙ্গীরনগরের শিক্ষকদের মধ্যে অনেক প্রতিক্রিয়া আছে, ছাত্রদের মধ্যে অনেক প্রতিক্রিয়া আছে। আর 3 টার্মের যে কথাটি উনি বললেন, আওয়ামী লীগের এই 3 টার্মে কেউ সমর্থন করেনি বলেই 24-এর গণ অভ্যুত্থানে সবাই মানুষ নেমেছিল। এবং এই 24-এর গণ উত্থান কোনো সাম্প্রদায়িক দলের কৃতিত্ব নয়, তারা তো উড়ে এসে পরে জুড়ে বসেছে। এই কথাগুলো যদি তারা 24-এর জুলাই আগস্টে বলতো যে এই বঙ্গবন্ধু ভারতের চর আর এই সমস্ত অসাম্প্রদায়িক কথাবার্তা, এই আন্দোলনই হয় না। কাজে তখনকার আন্দোলন পরবর্তীতে জামাত এনসিপি আত্মসাৎ করবার চেষ্টা করেছে, সকল কৃতিত্ব তারা নেবার চেষ্টা করেছে। এই আন্দোলন সারা দেশের সকল দল মত নির্বিশেষে, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকল মানুষের আন্দোলন। এবং সেই জায়গায় নেতৃত্বে আসার কারণে তাদের কৃতিত্ব দিবেন না? কারা নেতৃত্ব ছিল? নেতৃত্ব ছিল এনসিপি, তো পরে হয়েছে। এইখানে কোনো নেতৃত্ব ছিল না, এখানে সকল মানুষ ছিল। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে গান ছিল, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির ও সোপানতলে। এই গান কি জামাতের গান? তাহলে এই নিয়ে তর্ক করা একদম অর্থহীন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই আওয়ামী লীগ যা করেছে তাকেও আরো 12 বছর আমরা তা করবো কেন? এই জায়গা থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারবো না? আমরা যখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে এইভাবে পুতুল বিরোধী দল বানিয়েছি, আমরা প্রতিবাদ করেছি। যে এরশাদের জাতীয় পার্টি যখন পুতুল বিরোধী দল বানিয়েছে ফ্রিডম পার্টিকে, আমরা প্রতিবাদ করেছি। এই অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষায় 24-এর গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। সেই জন্যই চেয়েছি সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনি যে বললেন যে আওয়ামী লীগ তো
অত্যাচার করেছে, কাজেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই রায় আপনি জনগণকে দিতেন? জাতীয় পার্টিকে যেভাবে লাল কার্ড দেখে দিয়েছে, আওয়ামী লীগকে দিত, এত ভয় কেন? আপনারা সেনাবাহিনীর নামাতে হয় 6 জেলায়, আপনারা হাজার হাজার পুলিশ, শুধু বোধহয় বিমান বাহিনী আর নৌবাহিনী নামানো হয় নাই। এই শুরুতেই এই অবস্থা, আগামী দিনে কি করবেন? কাজেই আপনি তো এভাবে 4 কোটি 5 কোটি লোককে আপনি জেলে ভরে রাখতে পারবেন না। কাজেই আপনাকে রাজনৈতিক যেই একটা চিন্তা ভাবনাতে আপনাকে রেশনাল হতে হবে, যে জোর করে আপনি দমন করা যায় না, তখন আপনি তাকে আরো মুসলিম বানিয়ে দেবেন। আপনার কি আপনি এই জিনিসটা মাথায় আসে না যে 5 কোটি 6 কোটি যারা আওয়ামী লীগ করুক, কিন্তু তারা 23 জুন হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে তার নিজেদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে মাঠে নামান বা মাঠে একটু সারা সরব হওয়ার একটাকে দায়িত্ব মনে করেন? শুনেন, লেনিনের একটি কথা আছে, নীরবতা নিস্পৃহতা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। নীরবতা কি প্রতিবাদ? হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ। এবং সেটা আমার মনে হয় যে আপনারা অপেক্ষা করুন না কেন, আমি তো আওয়ামী লীগের কেউ না, কিন্তু যখনই মজলুম হবে, এমনকি সেটা যদি জামাত ইসলামী হয়, আমি কিন্তু তখনও জামাতের পক্ষেই কথা বলবো। যে আপনি যদি জামাতকে আপনি জোর করে বলেন যে না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, যেটা করেছিল আওয়ামী লীগ, এবং যেভাবে বিয়ে, এটা অন্যায়, সেই অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা সেখানে ক্ষতিগ্রস্ত হয়। এবং আপনাকে সবাইকে কথা বলতে দিতে হবে, এবং আপনার আজকে যে এই নীরবতার ভাষা অনেক বেশি শক্তিশালী। এখন পর্যটন ভিসা, ভারতের ভিসা, আওয়ামী লীগকে পতন হয়েছে আওয়ামী লীগের, কিন্তু ভারত কেন ভিসা বন্ধ করে দিল? আওয়ামী লীগের তো পতন হয় নাই, রাজনীতিতে একদল আসবে যাবে, এটাই তো, যেহেতু গণতন্ত্র দিচ্ছিল না আওয়ামী লীগ, জনগণ তখন বাধ্য করেছে আওয়ামী লীগকে, ক্ষমতাচ্যুত করেছে, এবং তাকে ক্ষমতায় আসতে হলে জনগণের ভোটে আসতে হবে। যেমন এখন বিএনপি আছে, তার মানে চিরকাল সে থাকতে পারবে না, তাকে 5 বছর পরে আবার ভোটে দাঁড়াতে হবে। মুফতে জামাত যেটা করেছে, যে ওই যে 3% ভোট 36%-এ নিয়ে গেল সরকারি বন্দোবস্তে, তারা চাচ্ছে এই 77 আসনকে 177-এ করা যায় কিনা, যত বিরোধী দল যত কম থাকবে আমাদের 177 হওয়া তত সুবিধা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই 177 যে আপনি বিরোধী প্রধান দলে, আপনার আদর্শ কি, আপনার দর্শন কি, আপনার অর্থনৈতিক চিন্তা কি, আপনার শিক্ষা ব্যবস্থা কি, কিছুই আমরা জানি না। পর্যটন ভিসার যেই ব্যাপারটা, ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত তো আমরা বলতে পারবো না। একটা প্রতিবেশী দেশ হিসেবে নানান রকম টেনশন পারস্পরিক সকল দেশের মধ্যেই থাকে। বাংলাদেশের যে আবির্ভাবটা মুক্তিযুদ্ধের সময়, সেটা কি আসলে সকলের জন্য সহনীয় ছিল? বাংলাদেশ তো ভারতের প্রধানত প্রথম দিনই হয়নি, বঙ্গবন্ধু প্রথম সুযোগেই তাদের সেনাবাহিনী পাঠিয়ে দিলেন এবং ওআইসিতে গিয়ে যুক্ত হলেন। আপনি দেখুন যে মাত্র 3.5 বছরের মধ্যে এই ভদ্রলোক একটি দেশকে সেকুলারিজমের জায়গায় নিয়ে গেলেন, এবং এই সেকুলারিজম শুধুমাত্র বাংলাদেশের সংবিধানেই আছে, ভারতেও নাই। সমাজতন্ত্র ভারতের সংবিধানে ঢুকেছে 76 সালে, আমরা 71 সালে আমাদের যুক্ত হয়েছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চিন্তাগুলো বঙ্গবন্ধুর নিজস্ব, যেটা নির্বাচনের আগেও 70 সালে 69 সালেও তিনি সেগুলো বলেছেন। এবং এই যে এই আলাপগুলো আমরা কেন করতে চাই, কারণ বাংলাদেশের যেই একটা আদর্শ, সেইটা কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। সেইটাকে বারবার বাধাগ্রস্ত করে দেওয়া এবং অন্যদিকে পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে যাত্রাটা, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পন্ন হয়েছে। এই যে পাকিস্তানপন্থী যাত্রা, সেটাকে ভারতে টেনশন হতে পারে। ভারত সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় এইসব বন্ধ, যেমন আপনি দীপুচন্দ্র দাসের ঘটনাটি দেখুন, সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো ঘটেছে, সরকারের তো সেখানে নিষ্ক্রিয়তা ছিল, এবং সরকার এই ধর্মনিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করেছে। যে এই জুলাই সনদ হয়েছে, সেখানে লেখা হানাদার বাহিনী, পাকিস্তান বাহিনী হানাদার বাহিনী হলো কবে? এই টেনশন যদি ভারত বোধ করে, আপনি তাকে দোষ দিতে পারবেন না। কিন্তু গণতান্ত্রিক সরকার আসবার পরপরই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে আমরা অনেক উন্নয়ন দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আটকে দিলেন, উনি বললেন যে প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা, তাকে তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া ওখানে যাবেন কেন? তিনি তো আগে থেকে ইনফরমেশন করা ছিল। ইনফরমেশন যদি থাকে, তাহলে এইটা এখানে বন্দোবস্তে কোনো ঝামেলা। আর সবচেয়ে বড় কথা, আপনি একজন কূটনৈতিক ব্যক্তিত্ব, দেশের একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, আপনি ওটা ছাড়া গিয়েছেন, এখন নিজেই বুঝুন যাবেন কেন। শেখ হাসিনা যে ফিরে আসবে, চলতি বছরেই ফিরে আসার যে একটা ঘোষণা তিনি দিয়েছেন এনডিটিভিকে, সেই ফিরে আসাটা আসলে কতটা সহজ, বা বাংলাদেশের কারো কাছে এরকম কোনো খবর আছে কিনা যে শেখ হাসিনা খুব দ্রুত ফিরবে? না, আমি এটা বলতে পারবো না কারোর কাছে খবর আছে কিনা, গোপনে কারোর কাছে খবর থাকতেও পারে, এটা তো আর আমার বলতে পারার কথাও না। আপনার সিনিয়র সাংবাদিক হিসেবে আপনাদের কাছে কোনো সময় ফোন? এটা সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না ভাই, এটা উনি আসবেন কিনা উনি জানেন। তবে আপনি আমাকে আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে সম্ভাব্য কি হতে পারে, আশাটা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হতে পারে, অথবা কি
মানে এর আসার পর কি হতে পারে এটা নিয়ে আলোচনা করতে পারেন আপনি। দেখেন উনি আসবেন কি আসবেন না এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ উনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবেন। 31শে ডিসেম্বরের পরে তো আর এই বছর থাকবে না, কাজে আসলে উনি আগামী 5 মাসের মধ্যে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে আসবেন কিভাবে, অথবা আরেকটা প্রশ্ন হতে পারে আসলে পরে কি হতে পারে। এখন